পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের বিশ্লেষক হিসেবে আমরা সবাই জানি যে রাজনীতিতে কিছু কিছু ঘটনা থাকে যা পুরো মানচিত্রটাকে একদম ভেতর থেকে বদলে দেয়। আজকের এই তাত্ত্বিক বিশ্লেষণে আমরা ঠিক সেরকমই একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। পলিসি ফ্রেমওয়ার্ক থেকে দেখলে এটা শুধু কিছু পরিসংখ্যান বা সিট জেতার হিসাব নয়, এটা আসলে ভারতীয় রাজনীতিতে একটা বিশাল স্ট্রাকচারাল রিঅ্যালাইনমেন্ট বা কাঠামোগত রদবদল। কয়েক দশক ধরে টিকে থাকা একটা আঞ্চলিক দুর্গের পতন আসলে কিভাবে হলো, আজ আমরা সেই পুরো প্রক্রিয়ার একদম গভীরে গিয়ে তাত্ত্বিক এবং বাস্তব বিশ্লেষণ করব। তো চলুন একটা রিভার্স ইঞ্জিনিয়ার্ড কেস স্টাডি পদ্ধতির মাধ্যমে এই প্যারাডাইম শিফটটাকে একটু বোঝার চেষ্টা করি। আমাদের আজকের আলোচনার মূল ফোকাসগুলো হলো, প্রথমত ২০২৬ সালের নির্বাচনী ম্যান্ডেট, এরপর আমরা দেখব সাংস্কৃতিক পরিচয়ের সমন্বয়, জনসংখ্যা ও জাতিগত সমীকরণ, যুক্তরাষ্ট্রীয় সংঘাত বা ফেডারেল ফ্রিকশন, এবং সবশেষে এর বৃহত্তর জাতীয় ও ভূরাজনৈতিক তাৎপর্য। ভাবতে পারেন ১৯৮৩ মে ২০২৬-এর প্রজেকশন অনুযায়ী এটি হল বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা। আর অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বা এআইটিসি নেমে এসেছে মাত্র ৯২। একটা রাজ্যের রাজনৈতিক পটভূমিতে এই মাত্রার পরিবর্তন আক্ষরিক অর্থেই একটা বিশাল নির্বাচনী ভূমিকম্প। এর আফটারশক বা ধাক্কা কিন্তু পুরো দেশের রাজনীতিতেই অনুভূত হচ্ছে। ঠিক আছে, শুরুতেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, ২০২৬ সালের ঐতিহাসিক নির্বাচনী ম্যান্ডেট। ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গ সবসময় ভারতীয় রাজনীতির একটা অত্যন্ত স্বতন্ত্র পরীক্ষাগার ছিল। এমন একটা রাজ্য যা কিনা জাতীয়তাবাদী স্রোতের একদম বিপরীতে গিয়ে দীর্ঘদিন ধরে আঞ্চলিকতা আর মতাদর্শভিত্তিক রাজনীতির একটা দুর্ভেদ্য দুর্গ হিসেবে পরিচিত ছিল। কিন্তু ভোট শেয়ারের ডেটাটা যদি আমরা বিশ্লেষণ করি, ব্যাপারটা সত্যি অবাক করার মতো। ১৯৮২ সালে যে দলের ভোট শেয়ার ছিল মাত্র ০.৫৮%, ২০১৯-এ সেটাই লাফিয়ে পৌঁছায় ৪০.৬৪%, আর ২০২৬-এ সেটা আনুমানিক ৪৮%। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বললে এই ধরনের অবিশ্বাস্য বৃদ্ধি কিন্তু কোনো আকস্মিক ম্যাজিক নয়, এটা একটা দীর্ঘমেয়াদী কাঠামোগত পরিবর্তনেরই চূড়ান্ত রেজাল্ট। পলিটিক্যাল সায়েন্সের পরিভাষায় এই পুরো শিফটটাকে বলা হয় হেজেমনিক ট্রানজিশন বা আধিপত্যবাদী রূপান্তর। আসলে ব্যাপারটা হলো কি, বামফ্রন্টে ৩৪ বছরের শাসনামলে যে পার্টিয়াকি বা দলতন্ত্র তৈরি হয়েছিল, সেটা যখন ভেঙে পড়তে শুরু করল, তখন সেখানে একটা মারাত্মক প্রাতিষ্ঠানিক শূন্যতা তৈরি হয়। আর ঠিক এই শূন্যতা পূরণের মাধ্যমেই ভারতের রাজনীতি একটা দ্বিমেরু জোট ব্যবস্থা থেকে একক দলীয় আধিপত্যের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। আগেই যেমনটা বলছিলাম, এই পরিবর্তন কিন্তু একদিনে হয়নি। এটা আসলে একটা ধীর গতির স্রোত বা ক্রিপিং টাইড। ১৯৯১ সালের রাম জন্মভূমি আন্দোলনের সময় পাওয়া ১১.৬৬% ভোট থেকে শুরু করে ২০১৪, ২০১৯ হয়ে ২০২৬ সালের এই ঐতিহাসিক ৪৮% উত্তরণ, এই পুরো টাইমলাইনটা প্রমাণ করে যে এটা কয়েক দশক ধরে চলা একটা ধারাবাহিক রাজনৈতিক স্রোত, যা ধীরে ধীরে আঞ্চলিক দুর্গগুলোকে একদম ভেতর থেকে দুর্বল করে দিয়েছে। এবার চলুন ফোকাস করা যাক আমাদের দ্বিতীয় বিষয়, সাংস্কৃতিক পরিচয়ের সমন্বয় বা ক্যালিব্রেটিং কালচারাল আইডেন্টিটি। একটা দল যাকে ঐতিহাসিকভাবে হিন্দুস্তানের প্রবক্তা বলে মনে করা হতো, তারা ঠিক কীভাবে বাঙালির নিজস্ব সাংস্কৃতিক সত্তার এত গভীরে প্রবেশ করতে সফল হল। পলিসি এক্সপার্টদের জন্য এটা একটা দারুণ ইন্টারেস্টিং কেস স্টাডি। এখানে আমরা দুটো সম্পূর্ণ আলাদা আইডেন্টিটি বা পরিচয়ের সরাসরি সংঘাত দেখতে পাই। একদিকে আছে তৃণমূল কংগ্রেসের জয় বাংলা স্লোগান এবং বাঙালি আঞ্চলিকতাবাদ, যা রাজ্যের আয়ত্তশাসনের ওপর জোর দেয়, আর অন্যদিকে আছে বিজেপির জয় মা দুর্গা এবং জাতীয় হিন্দুত্বের মাধ্যমে সাংস্কৃতিক একীকরণের আপ্রাণ চেষ্টা। এটা মূলত দুটো ভিন্ন ন্যারেটিভের তীব্র মেরুকরণের লড়াই। এই সাংস্কৃতিক বাধা বা কালচারাল ব্যারিয়ার ভাঙার জন্য কিন্তু একটা বিশাল গ্রাউন্ডওয়ার্ক করা হয়েছিল। তারা রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ এবং বিদ্যাসাগরের মতো আইকনদের অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাদের রাজনৈতিক প্রচারণায় অন্তর্ভুক্ত করে। শুধু তাই নয়, জয় শ্রীরামের পাশাপাশি জয় মা দুর্গা ধ্বনিও সমানভাবে ব্যবহৃত হতে শুরু করে। আর ব্যাকগ্রাউন্ডে ২০১১ সাল থেকে আরএসএস তাদের শাখার সংখ্যা দ্বিগুণ করে ২০০০-এ নিয়ে যায়। বিশেষ করে জঙ্গলমহলের মতো প্রান্তিক এলাকাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান ৩ গুণ বৃদ্ধি করার মাধ্যমে তারা এমন একটা সামাজিক পরিকাঠামো তৈরি করেছিল যা চূড়ান্ত রাজনৈতিক সাফল্যের ভিত হিসেবে কাজ করেছে। ৩ নম্বর পয়েন্টটা হল জনসংখ্যা ও জাতিগত সমীকরণ, যাকে আমরা ডেমোগ্রাফিক মোবিলাইজেশন বলে থাকি। ভারতের যে কোনো নির্বাচনের মতোই এখানেও কিন্তু ডেমোগ্রাফিক ম্যাথটা একদম ক্রুশিয়াল ছিল। বিশেষ করে তপশিলি জাতি এসসি এবং তপশিলি উপজাতি এসটি সম্প্রদায়ের একত্রীকরণ।
উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে মতুয়া এবং রাজবংশী সম্প্রদায়ের সমর্থন আদায় করাটা এই নির্বাচনী অঙ্কের জন্য অপরিহার্য ছিল। মজার ব্যাপার হল তারা অত্যন্ত দক্ষতার সাথে এই স্থানীয় উপজাতীয়তাবাদী আবেগগুলোকে বৃহত্তর হিন্দু ঐক্যের জাতীয়তাবাদী বর্ণনার সাথে ব্যালেন্স করতে সক্ষম হয়েছিল। বলতে গেলে এটা রাজনৈতিক কৌশলের একটা মাস্টার ক্লাস। আর এই তীব্র মেরুকরণের একদম কেন্দ্রবিন্দুতে যে ইস্যুটা ছিল তা হল সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। দুটি দলই নিজেদের মতো করে এই ইস্যুটাকে কাজে লাগিয়েছে। বিজেপি এটাকে নাগরিকত্ব এবং আশ্রয়ের প্রতিশ্রুতি পূরণের হাতিয়ার হিসেবে উপস্থাপন করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এটাকে একটা বৈষম্যমূলক ফাঁদ হিসেবে তুলে ধরে ভোটারদের সতর্ক করার চেষ্টা করেছে। একই আইনের সম্পূর্ণ বিপরীতমুখী দুটো ইন্টারপ্রিটেশন এখানে মুখোমুখি দাঁড়িয়েছিল। আমাদের ৪ নম্বর আলোচনার বিষয় যুক্তরাষ্ট্রীয় সংঘাত বা ফেডারাল ফ্রিকশন এবং প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব। 2026-এর নির্বাচনের আগে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে আইনি আর প্রাতিষ্ঠানিক টানাপোড়েন চলছে, পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে সেটা ইগনোর করার কোনো উপায় নেই। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ার ডেটা বিশ্লেষণ করলে একটা সাংঘাতিক ব্যাপার চোখে পড়ে। নির্বাচন কমিশনের এই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে প্রায় 89 লক্ষ ভোটার তালিকা থেকে বাদ পড়েন। সংখ্যাটা বুঝতে পারছেন? এটা মোট ভোটারের প্রায় 10.9%। এত বিশাল পরিসরে ভোটার বাতিল হওয়ার ঘটনা রাজ্যের রাজনৈতিক সমীকরণের রীতিমতো ঝড় তুলেছিল। এই পুরো প্রক্রিয়াটি স্বাভাবিকভাবে মারাত্মক বিতর্কের জন্ম দেয়। একদিকে নির্বাচন কমিশনের দাবি ছিল যে তারা জাস্ট মৃত ভোটার আর অবৈধ অভিবাসীদের তালিকা থেকে বাদ দিচ্ছে বা পিউরিফাই করছে, কিন্তু অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সরাসরি অভিযোগ ছিল এটা আসলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংখ্যালঘুদের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা ছক। নিরপেক্ষভাবে ডেটা দেখলে বোঝা যায় অনেক ভোটকেন্দ্রে জয়ের ব্যবধান এই বাতিল হওয়া ভোটারের সংখ্যার চেয়ে কম ছিল। তাই বলা যেতে পারে এই ঘটনা আক্ষরিক অর্থেই নির্বাচনী মানচিত্রকে নতুনভাবে সাজিয়েছে। আর এর সাথে যুক্ত হয়েছিল কেন্দ্র রাজ্যের নিত্যদিনের সংঘাত। ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাগুলোর ব্যবহার, রাজ্যপালের ভূমিকা, এমনকি কল্যাণমূলক বা ওয়েলফেয়ার প্রজেক্টগুলো সবকিছুই এই বাইপোলার বা দ্বিমেরু রাজনীতির লেন্স দিয়ে ফিল্টার করা হয়েছে। যেখানে তৃণমূল এগুলোকে রাজ্যের স্বায়ত্তশাসনের ওপর কেন্দ্রের হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে, সেখানে বিজেপি এগুলোকে দুর্নীতি দমন এবং সুশাসনের অভাব হিসেবে তুলে ধরেছে। অবশেষে আমরা চলে আসছি আমাদের শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে, এই ম্যান্ডেটের জাতীয় এবং ভূ রাজনৈতিক তাৎপর্য। একজন পলিসি এক্সপার্ট হিসেবে বিচার করলে এই বিষয়টা শুধু একটা রাজ্যের সীমানার মধ্যে আটকে নেই। একটা নির্দিষ্ট রাজ্যের পতন কিভাবে পুরো দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে, সেটাই এখানে আসল ব্যাপার। এই জয়টা বিজেপির সেকেন্ড ডমিনেন্ট পার্টি সিস্টেম বা দ্বিতীয় আধিপত্যবাদী দলীয় ব্যবস্থাকে একটা শক্ত বৈধতা দেয়। একটা নন হিন্দি বা অহিন্দিভাষী রাজ্য জয় করার মাধ্যমে তারা প্রমাণ করেছে যে তাদের ফ্রেমওয়ার্ক পূর্বাঞ্চলের ভাষাগত এবং সাংস্কৃতিক বাধাগুলো অনায়াসে অতিক্রম করতে পারে। এর প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট পড়বে রাজ্যসভায় ক্ষমতার ভারসাম্যে, যা অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি পাশের পথ প্রশস্ত করবে। তাছাড়া এটা দক্ষিণ ভারতের রাজ্যগুলোর জন্য একটা নতুন টেমপ্লেট বা মডেল তৈরি করল। এর সাথে একটা বিশাল ভূ রাজনীতিক বা জিওপলিটিক্যাল সমীকরণও কিন্তু জড়িয়ে আছে। আমরা জানি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করার জন্য অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডর এই পশ্চিমবঙ্গেই অবস্থিত। এই নতুন ম্যান্ডেটের ফলে বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধি, অবৈধ অভিবাসন রোধ এবং সিএএর অধীনে নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া অনেক বেশি ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সরাসরি ভারতের জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করবে। সবশেষে একটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। পশ্চিমবঙ্গের এই ঐতিহাসিক ম্যান্ডেটের পর আঞ্চলিকতাবাদ কি কখনো তার হারানো গৌরব ফিরে পাবে, নাকি ইস্টার্ন ফ্রন্টিয়ারের এই পতনের মাধ্যমে ভারত চিরস্থায়ীভাবে একটা নতুন একক দলীয় আধিপত্যের যুগে বা সিঙ্গল পার্টি ডমিনেন্স সিস্টেমে প্রবেশ করল? এই স্ট্রাকচারাল শিফটের চূড়ান্ত প্রভাব কী হবে তা হয়তো সময়ই বলে দেবে। আমাদের আজকের এই তাত্ত্বিক বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি এই কেস স্টাডিটা আপনাদের নতুনভাবে ভাবতে সাহায্য করবে।